আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হাজির হলাম ভিন্ন স্বাদের কচু তরকারি নিয়ে। তো সেজন্য এখানে আমি কচুর ডগাকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। তারপরে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর দুটো তেজপাতা। তারপর এখানে দেখছেন শিমের বিচি, এগুলো হচ্ছে ভাজা শিমের বিচি। এইগুলোকে আমি ভিজিয়ে রেখেছি 4-5 ঘন্টা। দেখুন একদম নরম হয়ে গেছে। তারপর এখানে আমি রসুন কুচি আর শুকনো মরিচ রেখেছি, এগুলো আমি বাগার দিব। এখানে আমি আধা চা চামচ করে হলুদ, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো রেখেছি। তারপর এখানে আমি দেখুন আমের আচার নিয়েছি, টক আচার। তো এই রান্নায় আমি কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি সব ডিটেলস বলে দিচ্ছি। তো এই রান্নায় আমার দুটো চাপা শুটকি বা শীতল শুটকি যে নামে চিনেন, এই দুটোকে আমি পরিষ্কার করে নিয়েছি, মাথা ছাড়িয়ে নিয়েছি এবং কি আদা রসুন পেস্ট রেখেছি। তো চলুন রান্না স্টার্ট করি। প্রথমে একটা আমি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আসলে যে যার মতো, কেউ কম খায় কেউ বেশি খায়, সে অনুযায়ী নেবেন। তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন, তাহলে এই ভিডিওর মধ্যে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আসছে, তাই ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করবেন। তো এর মাঝে আমি লবণ দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজটা নরম হওয়ার জন্য। তো দেখুন আমার পেঁয়াজটা একটু ব্রাউন কালার অ্যান্ড একটু নরম হয়ে গেছে। তো এখন আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। একটু ভেজে নিব পেঁয়াজের সাথে, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, হলুদ, জিরা আর লাল মরিচের গুঁড়ো। তো এর মধ্যে এগুলোকে আমি একটু ভেজে নিব। তারপরে পুড়ে যাওয়ার আগে আমি এর মধ্যে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, সামান্য একটু পানি দিব কষানোর জন্য। তারপর নেড়ে চেড়ে আমি এতে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখন এতে আমি যে ভাজা শিমের বিচি আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই ভাজা শিমের বিচিগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নিব, নেড়েচেড়ে একটু ভেজে নিব। তো অনেকক্ষণ এভাবে আমি নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা করে কষানোর মতো করে নিয়ে নিব। তারপর এতে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা আমি বেশি দিচ্ছি না, কারণ এই শিমের বিচিটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, আর এটা অলরেডি আগে ভাজা। তো ভিজিয়ে রাখার ফলে এটা এমনিতেই নরম হয়ে গিয়েছিল। তো দেখুন আমার শিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে আর বেশি সিদ্ধ করব না, কারণ এই শিমের বিচিটা একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগে। আপনারা যদি আরেকটু নরম খেতে চান আরেকটু সিদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেখুন এখানে একটা টিপস আপনাদের জন্য থাকবে। আমি যে শীতল শুটকি রেখেছিলাম 2টা এটার মধ্যে দেওয়ার জন্য, তো আমি এখনও শীতল শুটকিটা দিইনি। তো এইখানে আমি পাতিলটা একটু সরিয়ে নিয়েছি আরেকটা চুলায়। তো আমি একটা ছুরির আগায় এই শীতল শুটকিটাকে আটকিয়ে দিয়ে ডিরেক্ট আগুনের মধ্যে পুড়ে নিচ্ছি। তো এতে করে হয় কি, এটার ঘ্রাণটা অনেক ভালো আসে। তারপরে আপনার ইচ্ছা করলে ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি ফ্রাই প্যানে ভাজিনি, কারণ এটা আমরা যখন ফ্রাই প্যানে দিব, এটা ভালো করে পরিষ্কার করার পরে যদি আমরা ফ্রাই প্যানে দিই, দেখা যায় কি এটা ফ্রাই প্যানে পুরো লেগে যায়। তো সেই ক্ষেত্রেও একদিকে ভালো যে পুরা শুটকিটা পাওয়া যায়, আরেকদিকে এটা ঘ্রাণটা কিন্তু খুব ভালো আসে এভাবে করে দিলে। এই রান্নার এই শুটকি এভাবে দেওয়াটা আমি আমার শাশুড়ি মা থেকে শিখেছি।
আমার রান্নার প্রথম হাতেখড়ি হচ্ছে আমার শাশুড়ি। যাক সেইটা আপনাদের সাথে আমি আরেকদিন একটা ব্লগ করে শেয়ার করব। তো এইখানে আমি শুটকিটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে দিয়ে এখন এতে আমি যে কচু ডগাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে আমি একটু ভালো করে এতে পানিগুলো চেপে নিয়েছিলাম। তারপর এগুলো আমি দিয়ে দিব, কারণ এভাবে যদি আপনি সিদ্ধ করে পানি চিপে না রাখেন তাহলে ডগাগুলো গলা চুলকাবে রান্না করার পরেও। তো আমি এইভাবে ডগাগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব, ভালো করে শিমের বিচির সাথে একটু মিশিয়ে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে এটা একদম ভালো করে কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন আমার এখানে কচু তরকারিটা কষানো হয়ে গেছে। তো এখানে আপনারা দেখেছিলেন যে আমি একটু আমের টক আচার রেখেছিলাম এই রেসিপির জন্য। তো ওইটা আমি এখন এখানে ইউজ করব। ওইটা ইউজ করার কারণ হচ্ছে আমি সবসময় আমার আম্মুকে দেখি যে উনি লতি বা কচুর তরকারিতে সবসময় একটু টক আচার ব্যবহার করে। তো জিজ্ঞেস করার পরে মা বলতো যে এই টক আচারটা যদি আমরা কচুর তরকারিতে বা যে কোনো গলা চুলকায় এরকম কোনো তরকারিতে যদি আমরা টক আচারটা ইউজ করি, আপনারা এই ক্ষেত্রে জলপাইও ইউজ করতে পারেন, যে কোনো টক আচার হলেই হবে। তাহলে হয় কি গলাটা আর চুলকাবে না আপনাদের এই যে কচুর তরকারিগুলো। তো আশা করি আপনারা ট্রাই করে দেখবেন যে আসলেই হয় কি না। তা আমি আসলেই ফল পেয়েছি। আমি সেই ছোট থেকেই দেখে আসছি, তাই আমিও এভাবেই করি। তো আমি কচু ডগাগুলোকে এই শিমের বিচির সাথে একদম একটু মিশিয়ে মিশিয়ে দিব, স্প্যাচুলা দিয়ে একটু গলিয়ে দিব, এতে করে এটা স্বাদটা একটু বেড়ে যায়। তো দেখুন এখানে কচুর তরকারিটা প্রায় হয়ে এসেছে, একদম মিশে গেছে একদম শিমের বিচির সাথে কচুর ডগাগুলো। তো এখন এইখানে আমি এখন বাগার দিয়ে দিব। তার জন্য আমি পাতিলটা আবার একটু সরিয়ে রাখবো। এইখানে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান বসিয়ে এতে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর এখানে আমি 4-5টা শুকনো মরিচ আর একটু রসুন কুচি রেখেছিলাম, সেগুলো দিয়ে দিব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এগুলোকে একটু এখন ভেজে নিব একটু ব্রাউন কালার করে। এই বাগারটা আসলে কিছু কিছু তরকারির মধ্যে আছে, বাগারটা না দিলে এটা অসম্পূর্ণ রয়ে যায়। সেরকম এই কচু তরকারিটাও আপনি বাগারটা যদি না দেন মনে হয় যেন অসম্পূর্ণ রয়ে যায়। তো আমি এখন আবার কি করব, আমার কচু তরকারিটা আবার চুলায় বসিয়ে এই বাগারগুলো আমি ঢেলে দিব। ঢেলে আমি একটু মিশিয়ে দিব কচু তরকারির সাথে। 1 মিনিটের মতো আমি সামান্য 1 মিনিটের মতো একটু মিশিয়ে দিব যেন পুরোটা ইয়ার মধ্যে বাগারটা লেগে যায়। তারপরে আমি ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দেখুন এখানে কচু তরকারি রেডি, ভিন্ন স্বাদের কচু তরকারি। আশা করি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে আসলে অনেক মজার এই রেসিপিটা। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আপনারা যদি ট্রাই করে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই। আর আরেকটা কথা, সবাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।